সপ্তম শ্রেণীর প্রথম গল্প পাগলা গণেশ। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই গল্পটা তোমরা পড়লে বুঝতে পারবে একে বলে কল্পবিজ্ঞান। কল্পবিজ্ঞান কি? তোমরা যে সায়েন্স ফিকশন অর্থাৎ সাইফাই যে সমস্ত সিনেমা দেখো বা কমিক্স পড়ো, তারই বাংলা হচ্ছে কল্পবিজ্ঞান। কল্পবিজ্ঞান শব্দটা দেখো, কল্প বিজ্ঞান, অর্থাৎ যখন কল্পনা এবং বিজ্ঞানের মেলবন্ধন হয় তাকে বলে কল্পবিজ্ঞান। এখানে একটা মজার কথা বলি যে আজ যা কল্পনা বলে মনে হচ্ছে, কাল কিন্তু তাই বিজ্ঞান। এই গল্পটাতেও আমরা এরকম অনেক মজার জিনিস দেখতে পাবো, যেটা যখন লিখছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তখন মনে হচ্ছে বুঝি বা কল্পনাই, কিন্তু বিজ্ঞান অনেকাংশেই তার ধারে কাছে পৌঁছে গেছে এখন। এইটা হচ্ছে 3589 সালের কথা। এটা 2026, অর্থাৎ আজ থেকে প্রায় 1563 বছর পরের কথা। তখন কি হবে না, এখানে লেখক কল্পনা করছেন যে তখন পৃথিবীতে বিজ্ঞানের আধিক্য বারবারন্ত এমন হয়ে যাবে যে মানুষ আর কোনো সুকুমার বৃত্তির চর্চা করতে ভুলে যাবে। প্রাথমিকভাবে মনে হতে পারে এ তো ভালোই, আমরা তো সবসময় বিজ্ঞানের জয়যাত্রা হোক, বিজ্ঞান সর্বত্র আরও এগিয়ে চলুক এরকম চাই। অবশ্যই বিজ্ঞান এগিয়ে চলুক চাই, কিন্তু তা বলে সব কিছুকে বাদ দিয়ে শুধুই বিজ্ঞান হলে তা কিন্তু ভীষণ বোরিং হবে। ভেবে দেখো, তোমাদের স্কুলে যদি সর্বক্ষণ শুধুমাত্র বিজ্ঞান ক্লাসই হয় তাহলে কি ততটা ভালো আর লাগবে? হয়তো বিজ্ঞান তোমার ভীষণ পছন্দের বিষয়, কিন্তু সর্বক্ষণ শুধুই বিজ্ঞান ক্লাস, ভালো তো লাগবে না। বা ধরো কারোর হয়তো বাংলা পছন্দের বিষয়, এবার সেই 7টা বা 8টা পিরিয়ড শুধুমাত্র বাংলাই হচ্ছে, সেটা যেমন ভালো লাগবে না, তেমন শুধুই বিজ্ঞান তাও তো ভালো লাগবে না। আমরা যে এত বিজ্ঞানী বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের দেখি, তারাও তো তাদের অন্যান্য সময়, অবসর সময়ে অন্য সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হন। আমরা বহু সিনেমার তারকাকে দেখি তারা খেলা দেখতে আসছেন, বহু গায়ককে দেখি তারা খেলা দেখতে আসছেন, আবার বহু স্পোর্টসম্যান গান শুনতে যান। এরকমভাবেই আসলে বিজ্ঞান, সাহিত্য সব কিছুই দরকার জীবনে রয়েছে। তাতেই আমাদের অবসর সময়টা একটু অন্যরকম জিনিসপত্র দিয়ে ভরে ওঠে। এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র মানুষ শুধুমাত্রই বিজ্ঞানের চর্চা করে চলেছে, এবং মানুষ চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও 2টো গ্রহ আবিষ্কৃত হয়েছে। চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে ল্যাবরেটরি স্থাপন খুব কি অসম্ভব? না কিন্তু। দেখো, মানুষ মঙ্গল অভিযান করছে, শুক্র অভিযানে একটা বড়সড় পরিকল্পনা 2030 সালে রয়েছে, তোমরা জানো। আবার সূর্যের আরও 2টো গ্রহ আবিষ্কৃত হয়েছে, এটাও বোধহয় অসম্ভব নয়, কারণ সূর্যের অলরেডি একটি গ্রহ প্লুটো, তোমরা জানো, সেটা বামন গ্রহ বলে বাদ গেছে। সুতরাং এইভাবে নতুন কিছু আবিষ্কৃত হতেই পারে। এখানেই বিজ্ঞানের কল্পনা মিলে যায়। তবে এখানে মানুষ মোটামুটি সিদ্ধান্তে চলে এসেছে যে আর কোনো গ্রহ নেই, এবং মানুষ আলোর থেকেও বেশি স্পিডে চলতে পারে এমন মহাকাশযান তৈরি করে ফেলেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, মানুষ মৃত্যুঞ্জয় টনিক নামে এমন একটি টনিক তৈরি করে ফেলেছে যার মাধ্যমে মৃত্যুকে জয় করা যায়। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে এই পৃথিবীতে কোনো মানুষ আর মারা যায় না। এবং যেহেতু মানুষ মারা যাচ্ছে না, তাই জন্য নতুন মানুষ জন্মাচ্ছেও না। কারণ যদি মানুষ মারা না যায় তাহলে তো নতুন মানুষ জন্মালে জনসংখ্যার ভারসাম্য থাকবে না। ভেবে দেখো কি বোরিং একটা পৃথিবী। কোনো মানুষ জন্মাচ্ছে না, কোনো মানুষ মারাও যাচ্ছে না। সব মানুষের বয়স 150 বছর প্রায়, কারণ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল, তারপর সব লোক সেগুলো খেয়েছিল, এবং সবাই এখন মৃত্যুঞ্জয় হয়ে উঠেছে। এই সব কিছুর মধ্যে দেখা যাচ্ছে যে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কারের সঙ্গে সঙ্গে সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হয়েছিল, যে গান, আবৃত্তি, আঁকা, এই সমস্ত করে কি লাভ, এতে তো সময় নষ্ট হয়, এসব বাদ যাক। তাহলে কি হবে? শুধুই বিজ্ঞান চর্চা। এবং তার ফলে কি হয়েছে, খেলাধুলার পাটও চুকে গেছে। অলিম্পিক, যার এত
প্রাচীন একটা ইতিহাস, সে অলিম্পিক লুপ্ত হয়ে গেছে, বিশ্বকাপ নেই, চারদিকে শুধু বিজ্ঞান বিজ্ঞান এবং বিজ্ঞান। এই সব কিছুর মাঝে একজন মানুষ, যে কিনা নিজেও বিজ্ঞানী, আমরা গল্পেই পেয়েছি যে এই গণেশ এক সময় কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স নিয়ে গবেষণা করত। সেই গণেশ, তার মনে হচ্ছে যে বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার, বিজ্ঞান নিয়ে এত বাড়াবাড়ি ঠিক হচ্ছে না। কিন্তু সে বেচারা আর কী করতে পারে, সে তো একা কিছুতেই পৃথিবীর গতি উল্টে দিতে পারবে না। তাই জন্য সে সব কিছু থেকে নির্বাসনে গিয়ে বসে রয়েছে হিমালয়ের একটা গিরিগুহায়। কিন্তু সেখানেও কি শান্তি আছে? শান্তি তো নেই। কেন শান্তি নেই? না, মানুষ সব কিছু এমনভাবে জয় করে ফেলেছে যে হিমালয়ের চূড়া চেঁচিয়ে সেখানে পর্যন্ত অবজারভেটরি তৈরি করে ফেলেছে। রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর, সর্বত্রই নানা গবেষণাগার। এমনকি সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ ভূগর্ভে, ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও কোনো নিপাট নির্জনতা নেই। আবার দেখো, পৃথিবীর কিন্তু জনসংখ্যা এখনকার মতো তখন প্রচুর বেশি তা নয়, কিন্তু মানুষ জল, স্থল, অন্তরিক্ষ সবই জয় করে ফেলেছে। এটা দেখো, আমাদের এখন শুনতে হয়তো ভালো লাগছে, কিন্তু যদি সত্যি এরকম হয় খুব কি ভালো হবে। এই যে আমরা আমাদের ছকবাঁধা জীবন থেকে একটু মুক্তি পেতে একটু মুক্ত বায়ুর সন্ধানে বেড়াতে যাই, হয়তো কোনো পাহাড়ে গেছি, কোথাও কোনো জঙ্গলে, সমুদ্রের ধারে, সেখানে না আমরা সর্বত্রই ভিড় এড়িয়ে নির্জনতা খুঁজি। নির্জনতার মধ্যে একটা দারুণ সূর্যোদয়, সূর্যাস্ত, পাখির ডাক আমাদের ভীষণ আকর্ষণ করে। কিন্তু যদি এমন হয় যে আমার সামনে কাঞ্চনজঙ্ঘায়, কিন্তু সামনে গিজগিজ করছে শুধু মাথার ভিড়, আমার কি সত্যি ততটা আর ভালো লাগবে? জীবনে যেমন করে জন দরকার, মানুষ দরকার, তেমন করেই নির্জনতাও তো দরকার। কোথাও আর নির্জনতা নেই। মানুষ সর্বত্র গবেষণাগার স্থাপন করে ফেলেছে বা অবজারভেটরি স্থাপন করেছে, এবং সব জায়গায় শুধু বিজ্ঞান বিজ্ঞান এবং বিজ্ঞান। গল্পে একটা লাইন পাবে যে গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালিসিসটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারে অদ্ভুত ব্যাপার, যদি সব কিছুই আমায় অ্যানালিসিস করতে হয়, তাহলে তো আমার মনের কোমল অনুভূতিগুলো মরে যাবে। কারোর একটা কথা শুনে আমার হাসি পেল, কেন হাসি পেল, বা কোনো একটি ঘটনায় আমার খুব দুঃখ হলো, কেন দুঃখ হলো, এ যদি ব্যাখ্যা করে বলতে হয়, এর যদি অ্যানালিসিস করতে হয় যে ঠিক কোন কথা শুনলে আমাদের স্নায়ুগুলো ঠিক কিভাবে কাজ করে, এবং তারপর কিভাবে আমাদের হাসি পায়, কিভাবে আমাদের দুঃখ হয়, কিভাবে আমাদের রাগ হয়, তাহলে না সব কিছু বড্ড যান্ত্রিক হয়ে যাবে। এবং তাই হয়েছে। এই পৃথিবীতে, এই পৃথিবী মানে সেই পৃথিবী, সেই 3589 সালের পৃথিবী, মানুষ আর যন্ত্রের মধ্যে বিশেষ বিভেদ নেই। সব মানুষ যন্ত্রবৎ হয়ে গেছে। তারা মনে করে বিজ্ঞান চর্চা বাদ দিয়ে বাকি সব কিছু সময় নষ্ট। এর মাঝে গণেশ বেচারা একা একা একটা হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিয়েছে, এবং সেখানে বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়ে সে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছে। তাই জন্য কখনো কবিতা লিখছে, কখনো গান গাইছে, কখনো ছেনি হাতুড়ি দিয়ে পাহাড়ের গায়ে ছবি খোদাই করছে, এবং তাতে সবার মনে হচ্ছে যে এসব আবার কি। তার কবিতা শুনলে লোকে আশ্চর্য হচ্ছে, সময় নষ্ট ভাবছে। যেমন ধরো, এই যে একজন ওকে জিজ্ঞেস করছে, এই যে গণেশবাবু কী করছেন? গণেশ বলছে, কবিতা লিখছি। কবিতা? হো হো হো, তা আপনার কবিতা শুনছেই বা কে, আর পড়ছেই বা কে? আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে। হো 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 হো। ভারী অদ্ভুত ব্যাপার যে এ আবার কি, এ কেমন ভাবাবেগ। আবার গণেশ গান গাইলে লোকের মনে হচ্ছে এরকম বিকট চিৎকার কেন করছে। গণেশ ছবি আঁকলে লোকের মনে হচ্ছে এটা কোনো নতুন ধরনের সার্কিট ডিজাইন নাকি। সব মিলিয়ে কোথাও এই সমস্ত সুকুমার বৃত্তির স্থান নেই। গণেশ বুঝতে পারছে সে একা পৃথিবীর গতি উল্টে দিতে পারবে না, কিন্তু কী বা করে,
সে তো মেনেও নিতে পারছে না সব কিছু। তার 3 ছেলে 1 মেয়ে। ছেলের বয়স 174 বছর, মেজ ছেলের বয়স 171 বছর, ছোট ছেলের বয়স 168 বছর, মেয়ের বয়স 166 বছর। সবাই কৃতি বিজ্ঞানী, কারোর সঙ্গে গণেশের দেখা হয় না। গত 100 বছরের মধ্যে তারা কেউ বাবার কাছে আসেনি। গণেশ তাদের মুখশ্রীই ভুলে গেছে। গণেশের নিজের বয়স 200 বছর। গণেশের স্ত্রী রয়েছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, এখনো ফেরেননি। এরকম অবস্থায় একদিন হঠাৎ গণেশ এইরকমই কবিতা লিখছে, তখন হঠাৎ একজন পুলিশম্যান তার সামনে এসে দাঁড়ালো। সেই পুলিশম্যান নাকি একসময় গণেশের ছাত্র ছিল। দেখো, আমরা পড়েছিলাম যে গণেশ মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতো সায়েন্স কলেজে। তার মানে এই ছাত্রটি মাইক্রো ইলেকট্রনিক্স পড়েছে, পড়ে সে পুলিশম্যান হয়েছে। পুলিশম্যান হতে কি মাইক্রো ইলেকট্রনিক্স পড়তে হয়? এও তো মেধার অপচয়, তাই না? যাই হোক, তো হয়তো তার প্রফেসর লিখেছেন বলেই বা তার প্রফেসর কি করছেন এইটার জন্যই এই পুলিশম্যানটি একটু আগ্রহ পেল। তো এই পুলিশম্যানটা এসে গণেশকে জিজ্ঞেস করলো যে কি করছেন আপনি। গণেশ তার কবিতার কথা বলল। সে কবিতা শব্দটা কখনো শোনেনি। গণেশ তাকে কবিতাটা পড়তেও বলল। গ্রহটি সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি ফুলের সুবাস, আধো আধো বলছিল, টোলে টোলে হাঁটা ছিল, শিশু ভোলানাথ, শৈশব ভাষায় জলে, কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। এইরকম একটা বিষয় বোঝা সে কি আর এই পুলিশম্যানের পক্ষে সম্ভব? সে যে এসব চর্চার থেকে বহু দূরে। সে কখনো কবিতা পড়েনি। সে মায়ের মুখে শুনেছে কোনো এক সময় কবিতা পড়া হতো, কিন্তু না বুঝলেও এই কথাগুলো তার ভারী ভালো লাগলো বা হয়তো ইন্টারেস্টিং লাগলো। তাই জন্য সে পরের দিন গণেশের কাছে নিয়ে এলো তার স্ত্রী এবং মাকে। গণেশ তাদের কবিতা শোনালো, গান শোনালো, এমনকি ছবিও দেখালো। তিনজনে মুগ্ধ হলো। তারা বুঝতে পারছে না কিছু, কিন্তু কি একটা যেন মনের মধ্যে হচ্ছে। তারপরে তার সঙ্গে আরও 4 জন পুলিশম্যান পরের দিন এলো। তারপরের দিন লোকটা নিজে এলো না, কিন্তু আরও জনা 10 লোক এলো। তার মধ্যে পুলিশ, বৈজ্ঞানিক, টেকনিশিয়ান সবাই আছে। তারপরের দিন আরও, তারপরের দিন আরও, এইভাবে বহু লোক গণেশের কাছে এলো তার এই সমস্ত সুকুমার বৃত্তির চর্চা শুনতে। অর্থাৎ দেখো, এতদিন ধরে তার মানে বিজ্ঞানের চর্চা করে করেও বহু মানুষের মধ্যে কোমল অনুভূতি এখনও বেঁচে আছে। এই সুকুমার শিল্পের চর্চা তাদের মনের মধ্যে সেই বহুদিন ধরে ধুলো পড়া সেই তারটাকে আবার ঠিক সুরে বাজাতে পেরেছে। তাই জন্যই তাদের সবার, তারা বুঝুক বা না বুঝুক, তবু তাদের সবার ভালো লাগছে। এবং 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের কাছে এসে বললেন যে কি শুরু করেছেন আপনি? পৃথিবী যে উচ্ছন্নে গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। অর্থাৎ লোকে আবার শুধুই বিজ্ঞান ছেড়ে শিল্পের কাছে ফিরছে। এবং সেই গণেশ, যার শুরুতে মনে হয়েছিল যে সে একা কী বা করতে পারে, সেই গণেশ এই কথাগুলো শুনে হেসে বলছে, যা, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। দুনিয়াটা বেঁচে যাবে কারণ সর্বত্র একটা ব্যালেন্স প্রয়োজন। শুধু শিল্পচর্চা, সাহিত্য চর্চায় যেমন জীবন চলে না, তেমন শুধুই বিজ্ঞান চর্চাতেও জীবন চলে না। এই গল্পটি আমাদের সে কথাই স্মরণ করিয়ে দেয়। কল্পবিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান এবং কল্পনার মেলবন্ধন ভবিষ্যৎ পৃথিবীকে একবার আমাদের সামনে উপস্থাপন করলো যে মানুষ আর রোবটের মধ্যে তো পার্থক্য আছে। মানুষ যেন বিজ্ঞান চর্চা করতে করতেই রোবটের মতো না হয়ে যায়, তাহলে কিন্তু পৃথিবী তখন খুব বোরিং হয়ে যাবে। আর তখন এই গণেশের মতো কাউকে প্রয়োজন হবে যে আবার মানুষকে মানুষ করে তুলবে।
তার মনের এই কোমল অনুভূতিগুলোতে আবার ধাক্কা মারবে এবং সেগুলোকে জাগ্রত করে তুলবে। গণেশকে সবাই পাগলা বলতো বললাম কারণ এরপর থেকে আর কি বলবে না বোধ হয়। গণেশকে সবাই পাগলা বলতো এই জন্য কারণ অন্যদের সাপেক্ষে গণেশের অ্যাক্টিভিটি, গণেশের ভাবনা চিন্তা মনে হতো বেসলেস, ভিত্তিহীন। কিন্তু এই একটি মানুষ কত কত মানুষকে তাহলে আবার শিল্পের কাছে ফেরাতে পারল, যে কারণে স্বয়ং রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে পর্যন্ত এই হিমালয়ের একটি গিরিগুহায় একজন মানুষের কাছে এসে বলতে হলো, কী শুরু করেছেন, আমার যে সিস্টেম সব ওলটপালট হয়ে যাচ্ছে। এই হলো পাগলা গণেশ গল্পটি।